এই অধ্যায়ের প্রথমে আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে জেনেছিলাম এবং তাপমাত্রা সম্পর্কে জানার পরে আমাদের মেইন টাস্ক ছিল কিভাবে আমরা তাপমাত্রা মাপতে পারবো এবং তাপমাত্রা মাপার জন্য আমাদের আসলে পদার্থের তাপমাত্রিক যে ধর্মটা আছে সেটা সম্পর্কে ভালো করে জানার দরকার ছিল এবং সেটা আমরা জেনেছি। এবং তাপমাত্রিক ধর্ম জানার সাথে সাথে আমরা পদার্থের তাপমাত্রা মাপার যে বিভিন্ন স্কেল রয়েছে অর্থাৎ ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল, এই তিনটা স্কেল সম্পর্কে জেনেছি এবং এই তিনটা স্কেলের একজনের আরেকজনের সাথে যে সম্পর্কটা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু খুব ভালো করে জেনেছি। এবং এর পরবর্তীতে আমরা পদার্থের প্রসারণে বা পদার্থের উপর তাপের যে প্রভাবটা সেটা কিন্তু ভালো করে জেনেছি, অর্থাৎ কিভাবে তাপ প্রয়োগের মাধ্যমে পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন দিকেই সমানভাবে প্রসারণ ঘটে সেটা জেনেছি। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের প্রভাব, তরল পদার্থের ক্ষেত্রে বা লিকুইড যে পদার্থগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাপের প্রভাব এবং গ্যাসীয় পদার্থের তাপের প্রভাব এই সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপ ভূমিকা রাখে। তাহলে চলো দেরি না করে আমরা দেখি বইয়ে আমাদের জন্য কি কি বলা আছে। পদার্থের অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো সব পদার্থ অণু দিয়ে তৈরি এবং কঠিন পদার্থে অণুগুলো নির্দিষ্ট অবস্থান থেকে একে অন্যকে আটকে রাখে। তাপ দেওয়া হলে এগুলোর কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর পড়াপড়ি খেয়ে নড়তে শুরু করে এবং এটাকে আমরা বলি ত্বরণ। তাপমাত্রা যদি আরও বেড়ে যায় তখন অণুগুলো মুক্ত হয়ে ছোটাছুটি শুরু করে, তাকে আমরা বলি গ্যাস। এই ব্যাপারটি আমরা এখন আরেকটু গভীরভাবে দেখব এবং পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে এরকম বিভিন্ন রাশির সাথে পরিচিত হব। একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। কী হারে তাপমাত্রা বাড়বে এবং সেটা কিসের উপর নির্ভর করে সেটা আমরা একটু পরেই জেনে নেব। তাপমাত্রা একটা নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে। এই প্রক্রিয়ার নাম গলন এবং যে তাপমাত্রায় গলন শুরু হয় সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। আমরা যদি কঠিন পদার্থের তাপমাত্রা মাপতে থাকি তাহলে একটু অবাক হয়ে লক্ষ্য করব, যখন গলন শুরু হয়েছে তখন তাপ দেওয়া সত্ত্বেও খানিকটা কঠিন খানিকটা তরল এই মিশ্রণের তাপমাত্রা আর বাড়ছে না। এই সময়টিতে তাপ কঠিন পদার্থের অণুগুলোর ভেতরকার আন্তঃআণবিক বন্ধনকে শিথিল করতে ব্যয় হয়, তাই অণুগুলোকে আরও গতিশীল করতে পারে না বলে তাপমাত্রা বাড়তে পারে না। গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করা হয় সেই তাপকে বলা হয় গলনের সুপ্ত তাপ। তাহলে বইয়ের ভাষায় তো আমরা দেখলাম, এবার চলো আমরা চিন্তা করি যে আসলে কি বলা হয়েছে। তো ধরো এইখানে কয়েক টুকরো বরফ রয়েছে এবং বরফগুলো একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে রয়েছে এবং যেহেতু আমাদের সাধারণ অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার সেটা বরফের টেম্পারেচারের থেকে বেশি, তাই স্বভাবতই তাপ বাইরে থেকে বরফে প্রবেশ করবে এবং বরফের তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে, তাই না? এবং বরফের তাপমাত্রা তো অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হবে, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হবে বরফের তাপমাত্রা। এবং 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হওয়ার কারণে সে যখন তাপ পেতে থাকবে তখন তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এমন একটা পর্যায়ে আসবে যখন তার তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং যখন তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তখন কি হচ্ছে খেয়াল করে দেখো, তখন কিন্তু এই যে বরফগুলো সেগুলো আর তাপমাত্রা বাড়বে না, তখন সেই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফগুলো গলতে শুরু করে এবং বরফগুলো একই সাথে পানি এবং বরফ এরকম একটা অবস্থায় থাকে। তখন আসলে কি হয়, এই বরফের ভিতরে যে অণুগুলো আছে এগুলোর ভিতরে গতিশক্তি আর বাড়ে না। তখন এগুলোর ভিতরে যে বন্ধনগুলো আছে অর্থাৎ আন্তঃআণবিক যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। ভেঙে যাওয়ার কারণে সেগুলো আস্তে আস্তে তরলে পরিণত হয় এবং এই যে তাপটা ইউজ হচ্ছে সে কিন্তু তাপমাত্রা বাড়ানোর কাজে আর ইউজ হচ্ছে না। এই মোমেন্টে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন তাপটা ইউজ হচ্ছে তার ভিতরের আন্তঃআণবিক বন্ধন ভাঙতে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ তাপ সে তার বন্ধন ভাঙতে ব্যবহার করে, অর্থাৎ ওই পরিমাণ তাপে
পেলে সে পুরা কঠিন পদার্থটাকে তরল পদার্থে পরিণত করতে পারতেছে, এবং যখন ওই তাপটা তার গ্রহণ করা শেষ তখন কিন্তু তরলে পরিণত হয়ে যায়, এবং তরলে পরিণত হওয়ার কারণে আরও যদি তাপ দেই আমি তখন সেটা আস্তে আস্তে আবার তাপমাত্রা তার বাড়তে থাকে। এটার কথাই বলা হয়েছে। এখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যাওয়ার পরে তার 1 ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচারে যাইতে অনেক পরিমাণ তাপ সে গ্রহণ করে। এটার কারণ হলো সেই 0 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসে সে বরফ ছিল, এবং এরপরে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইতেই তার একটা হিউজ পরিমাণ কি তাপ সে গ্রহণ করে। এই যে তাপটা সে তার গ্রহণ করতেছে, কিন্তু তার কোনো তাপমাত্রা পরিবর্তন হতেছে না, হইতেছে খালি অবস্থার পরিবর্তন। এই যে তাপটা ইউজ করতেছে সেটাকে বলতেছে গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ, ঠিক আছে? কেন গলনের সুপ্ত তাপ বলতেছে? কারণ আরেকটা সুপ্ত তাপ আছে যেটা আমরা একটু পরে দেখব। তার মানে যেই তাপটুকু তার তাপমাত্রা পরিবর্তন করতেছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তনের কাজে ব্যবহৃত হইতেছে, সেই তাপটুকে বলা হচ্ছে গলনের সুপ্ত তাপ। আবার এখানে দেখো কি লেখছে, একবার পুরো কঠিন পদার্থটি তরলে রূপান্তরিত হওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে গলনের সুপ্ত তাপের সমান তাপ গ্রহণ করার পরে, তখন কিন্তু সে কি করবে, তার টেম্পারেচার আবার বাড়াইতে পারবে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় তরল পদার্থটি গ্যাসে পরিণত হতে শুরু করে। এই প্রক্রিয়ার নাম বাষ্পীভবন, এবং যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আবার সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে এই স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে। তাহলে স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? চাপের উপর নির্ভর করে। যখন বাষ্পীভবন প্রক্রিয়া শুরু হয় তখন তরলের অণুগুলো তাপ শক্তি নিয়ে পরস্পরের সাথে যে আন্তঃআণবিক বন্ধন আছে সেটা থেকে মুক্ত হতে শুরু করে। গলনের মতো এখানেও যদি চাপ দেওয়া হয় তাতে তরলের তাপমাত্রা কিন্তু বাড়ে না। তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয় সেই তাপকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ত তাপ। পুরো তরলটা গ্যাসে রূপান্তর করার পর তাপ দিতে থাকলে গ্যাসের তাপমাত্রা আবার বাড়তে থাকবে। তাপমাত্রা মোটামুটি অচিন্তনীয় পর্যায়ে নিতে পারলে অণুগুলো আয়নিত হতে শুরু করবে এবং প্লাজমা নামে চতুর্থ অবস্থায় শুরু হবে, কিন্তু সেটি অন্য ব্যাপার। তার মানে কি বলছে ভাই, দেখো ওই যে বরফগুলা এখন কি হয়ে গেছে, গলনের সুপ্ত তাপ গ্রহণ করছে এবং গ্রহণ করে কি হয়ে গেছে, তরল হয়ে গেছে। এবং এটা যে তরল অবস্থায় আছে আমি যদি তাপ দিতেই থাকি তাহলে কি হবে জানো, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পৌঁছে যাবে। এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে যাবে তখন দেখব আমি যতই তাপ দিচ্ছি এইটার টেম্পারেচার কিন্তু আর বাড়ছে না। কি হচ্ছে তখন এইটা আস্তে আস্তে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, এবং এটা দেখব যে যতই তাপ দেই ততই গ্যাসে পরিণত হচ্ছে। এবং একটা সময় যায় যদি আমি গ্যাসটাকে পুরোটা একটা আবদ্ধ করে রেখে দেই তাহলে দেখব যে এখানে যে গ্যাসটুকু আছে সেটা উপরে চলে গেছে এবং নিচে তরলটুকু আস্তে আস্তে গ্যাসে পরিণত হতে হতে পুরাটা তরল একসময় গ্যাসে পরিণত হবে। তাহলে যেই পরিমাণ তাপ সে গ্রহণ করলো কিন্তু তার তাপমাত্রা বাড়লো না, সেই পরিমাণ তাপটাকেই এখানে বলতেছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। অর্থাৎ যেই পরিমাণ তাপটা তার অবস্থার পরিবর্তনের কাজে লাগতেছে, কোন অবস্থা থেকে তরল থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তনে লাগতেছে, কিন্তু এই পরিমাণ তাপ গ্রহণের কারণে তার কোনো তাপমাত্রা বাড়তেছে না, সেই তাপটাকেই বলা হইতেছে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, এখন তাপ প্রয়োগ করার সময় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের তাপমাত্রা পরিবর্তন হয় না। তার মানে কি বললো, তাপ প্রয়োগ করার সময় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পদার্থের তাপমাত্রা পরিবর্তন হয় না। এই যে দেখো, এটা যদি ধরো পানির কথা চিন্তা করো, এটা পানির গ্রাফ দিছে। এখানে দেখো এইটা 0 ডিগ্রি সের নিচে প্রথমে সে বরফ ছিল, যখন সে 0 ডিগ্রিতে পৌঁছালো তখন কিন্তু তাপ দিতেছে আবার, কিন্তু তাপ দেওয়ার কারণে কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে ফেজটুকু সময়, এই যে সময় আছে সেখানে সে কঠিন অবস্থা থেকে তরলে হয়েছে রূপান্তর। ঠিক আছে, এবং যখন সে তরলে রূপান্তর হয়ে গেল তখন কি হয়েছে, তরলে রূপান্তর হওয়ার পরে তাকে তাপ দিচ্ছে এবং তার তাপমাত্রা বাড়তেছে এবং
এরকম বাড়তে 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 যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে গেল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার পরে তাকে আমি যতই তাপ দিচ্ছি না কেন তার তাপমাত্রা আবার বাড়তেছে না। কি হচ্ছে, তার যে পরিমাণ তরলটুকু ছিল সে আস্তে আস্তে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে তরল থেকে গ্যাসে রূপান্তর হয় এবং হইতে হইতে যখন যেই পয়েন্টে তার পরিপূর্ণ তরলটা গ্যাসে রূপান্তর হয়েছে তখন যদি আমি তাকে আরও তাপ দেই তখন কিন্তু আবার তার তাপমাত্রা বাড়বে। এইটাই বলছে এই গ্রাফের সাহায্যে। এখন তাপ দিয়ে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসে রূপান্তরের এই প্রক্রিয়াটি অন্তত একটি উদাহরণ আমরা সবাই দেখেছি, সেটি হচ্ছে বরফ, পানি এবং বাষ্প। আমরা যদিও সরাসরি গলনের সুপ্ততাপ কিংবা বাষ্পীভবনের সুপ্ততাপ দেখি না, কিন্তু তার একটা প্রভাব অনেক সময় অনুভব করেছি। অনেক ভিড়ে কিংবা আবদ্ধ জায়গায় গরমে ছটফট করে আমরা যদি হঠাৎ খোলা জায়গায় কিংবা বাতাসে আসি তখন শরীর শীতল হয়ে জুড়িয়ে যায়। তার কারণ খোলা জায়গায় আসার পর শরীর থেকে ঘাম বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের সুপ্ত তাপটুকু শরীর থেকে নিয়ে নেয় এবং শরীরটাকে শীতল করে দেয়। তার মানে কি হয়েছে, আমাদের টেম্পারেচার যেহেতু তখন বেশি থাকে তাই ঘাম শুকানোর জন্য বাষ্পীভবনের জন্য যেই সুপ্ত তাপটুকু আছে সেটুকু আমাদের শরীর থেকে নিয়ে নেয়, এর জন্য আমাদের তখন ঠান্ডা লাগে। তাপ দিয়ে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে যেরকম রূপান্তর করা হয় উল্টো প্রক্রিয়াটিও কিন্তু ঘটে। তাপ সরিয়ে নিলে একটা গ্যাস প্রথমে তরল তারপর কঠিন হতে পারে। বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলা হয় ঘনীভবন এবং তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলা হয় কঠিনীভবন। এখন যেটা আমরা বলছিলাম যে এর আগে আমরা কি করছি, কঠিনকে প্রথমে তরলে রূপান্তর করছি, এই যে এই জায়গাটায়। তাহলে কঠিন থেকে তরলে এটাকে বলতেছিলাম গলন, হ্যাঁ। আর তরল থেকে কঠিনে এইটাকে কি বলবো, এটাকে বলবো কঠিনীভবন, ঠিক আছে। ওইটা হলো গলন, এটা হলো কঠিনীভবন, ঠিক আছে। আবার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যে রূপান্তরিত, তরল থেকে গ্যাসীয়, এটাকে বলতাম বাষ্পীভবন। তাহলে গ্যাসীয় থেকে তরল এটা হবে তরলীকরণ। এটা হবে কি, এটা হবে ঘনীভবন, ঠিক আছে, ঘনীভবন। ওকে, তাইলে ঘনীভবন বুঝছি, ঘনীভবন হলো গ্যাসীয় থেকে তরল অবস্থায় রূপান্তরিত, ঠিক আছে। আমরা পদার্থের অবস্থানের পরিবর্তনের সময় বলেছি কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে রূপান্তরের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাতে হয়, কিন্তু সেই তাপমাত্রায় না পৌঁছেও কিন্তু কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাস কিংবা সরাসরি কঠিন গ্যাসে রূপান্তর হতে পারে। আমরা যদি পদার্থের আণবিক মডেলে ফিরে যাই তাহলে বিষয়টা বোঝা মোটেও কঠিন নয়। একটা অণু যদি কোনোভাবে যথেষ্ট শক্তি পেয়ে যায়, তার কারণে যদি তার গতিশক্তি যথেষ্ট বেড়ে যায়, তাহলে সেটি কঠিন পদার্থ কিংবা তরল পদার্থের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসতে পারে। কঠিন পদার্থ কিংবা তরলের পৃষ্ঠদেশ যেহেতু বাইরের বাতাস থেকে অসংখ্য অণু ক্রমাগত আঘাত করছে, তাই তাদের আঘাতে কখনো কখনো কঠিন কিংবা তরলের কোনো অণু মুক্ত হয়ে যাবার মতো শক্তি পেয়ে যেতে পারে। তাই পৃষ্ঠদেশ যত বিস্তৃত হবে এই প্রক্রিয়াটি তত বেশি কাজ করবে। আমরা সবাই এই প্রক্রিয়াটি দেখেছি, একটা ভেজা জিনিস এমনিতেই শুকিয়ে যায়, এর জন্য এটাকে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় নিতে হয় না। শুকিয়ে যাওয়া মানেই হলো তরল পদার্থের অণু বাষ্পায়িত হয়ে যাওয়া। যে কোনো তাপমাত্রায় এই প্রক্রিয়াটি ঘটতে পারে এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পায়ন বা ইভ্যাপোরেশন। এটা কিন্তু বাষ্পীভবন না ভাই, বাষ্পায়ন। কি হচ্ছে, আমাদের কাপড়ের উপরে যে পানিগুলো আছে এগুলো কিন্তু শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? কারণ ওই যে বাতাসের বিভিন্ন কণা যখন তাকে হিট করে সে কিন্তু একটা এনার্জি পেয়ে যায় এবং ওই এনার্জির কারণে সে তার বন্ধন ভেঙে বাইরে চলে যায়। বন্ধন ভেঙে যখন বাইরে চলে যায় তখন সে কিন্তু তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়। এই অবস্থাটাকে বলতেছে ইভ্যাপোরেশন বা বাষ্পায়ন। পানির বাষ্পায়নের সময় পানি যেরকম তার বাষ্পীভবনের সুপ্ত তাপটুকু নিয়ে নেয়, এর উল্টোটাও সত্যি। যদি কোনো প্রক্রিয়ায় বাষ্প পানিতে রূপান্তরিত হয় তখন সেটি তাপ সরবরাহ করে। তাহলে বাষ্প যদি পানিতে রূপান্তরিত হয়, অর্থাৎ বাষ্প পানিতে রূপান্তরিত হয়ে গেছে, তখন সেটি কি করবে? তাপ সরবরাহ করবে। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রে জলীয় বাষ্পে ভরা বাতাস উপরে উঠে যখন জলকণায় রূপান্তরিত হয় তখন বাষ্পীভবনের সুপ্ত তাপটুকু শক্তি হিসেবে বের হয়ে আসে। এই শক্তিটা ঘূর্ণিঝড়ের প্রচণ্ড শক্তি হিসেবে কাজ করে। তাহলে ঘূর্ণিঝড়ে যে প্রচণ্ড শক্তিটা পায় সেটা আসলে ওই যে
জলীয় বাষ্পটা যে গরম থাকে মানে বাষ্প আকারে থাকে সেটা যখন পানিতে কনভার্ট হয় জলকণায় পরিণত হয় তখন যে একটা তাপ রিলিজ হয় সেই তাপটুকুই আসলে ঘূর্ণিঝড়ের শক্তি হিসাবে কাজ করে। বাষ্পায়নের নির্ভরশীলতা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বর্ষাকালের বৃষ্টি ভেজা দিনগুলোতে ভেজা কাপড় কিছুতেই শুকাতে চায় না, আবার শীতকালে ঘরের ভেতর ছায়াতেও একটা কাপড় ধুয়ে শুকাতে দিলে সেটি শুকিয়ে যায়। কাপড় ধুয়ে শুকাতে দিলে সব সময় কাপড়টি ভালো করে মেলে দিতে হয়, ভেজা কাপড় ভাঁজ হয়ে থাকলে সেই জায়গাটুকু ভেজা থেকে যায়। ভেজা কাপড় শুকানোর বিষয়টি পানির বাষ্পায়ন ছাড়া আর কিছুই না। কেন বলো তো যেটা একটু ভাঁজ হয়ে থাকলে সেটা ভেজা থেকে যায়? কারণ আমরা একটু আগেই জেনেছি যে যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত এই প্রক্রিয়াটা ঘটবে। কোন প্রক্রিয়াটা? বাইরের থেকে বাতাস এসে পানির অণুগুলোকে আঘাত করবে এবং পানির অণুগুলোকে একটা নির্দিষ্ট এনার্জি দিবে, যে এনার্জির কারণে সে পানির বন্ধন থেকে বের হয়ে বাষ্প আকারে বাতাসে মিশে যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলতেছে বাষ্পায়ন। তাহলে যদি আমার ভাঁজ থেকে যায় তাহলে ওই সব জায়গায় কিন্তু বাতাস আর হিট করতে পারতেছে না, তখন কিন্তু তার বাষ্পায়ন হবে না, এই কথাটাই বলছে। কাজেই তোমরা দেখতে পাচ্ছ পানির বাষ্পায়ন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। সত্যি কথা বলতে কি পানির জন্য যেটা সত্যি অন্যান্য তরলের বেলাও সেটা সত্যি, তাই আমরা সাধারণভাবে একটা তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার একটা তালিকার তৈরি করতে পারি। এক নম্বর হলো বাতাসের প্রবাহ। তাইলে বাষ্পায়ন কিসের উপর নির্ভর করে? বাতাসের প্রবাহের উপর নির্ভর করে। বাতাসের প্রবাহ যদি বেশি থাকে তাহলে কি হবে? ওই যে আমার যেই কাপড়টা নাড়তে দিছি ওইটার কথাই চিন্তা করো। যদি বাতাসের প্রবাহ বেশি হয় তাহলে বাতাসের গতিশক্তি বেশি হবে, আর বাতাস বেশি জোরে কাপড়ের পানিগুলোকে হিট করবে। কাপড়ের পানিগুলোকে যখন হিট করবে তখন কাপড়ের পানিগুলো একটা নির্দিষ্ট এনার্জি পাবে এবং বাষ্পায়নের মাধ্যমে বাষ্প আকারে বের হয়ে যাবে। সহজ। এরপরে তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তার মানে আমার যদি কাপড়ের উপরিভাগের ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে কি হবে? বেশি তাড়াতাড়ি শুকায় যাবে। এর জন্য আমরা কাপড় কি করি? মেলে দেই, এক জায়গায় চিপ করে রেখে দেই না। কারণ কি? তখন তাইলে বাতাসের সাথে তার যে কন্ট্যাক্ট যে প্লেসটা বা ক্ষেত্রফলটা, কন্ট্যাক্ট এরিয়াটা, সেটা কিন্তু কমে যায়। যখন আমরা মেলে দেই তখন কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যায়, তখন বাতাস বেশি হিট করতে পারে, আর যখন বেশি হিট করবে তখন কি হবে? তখন তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। এটাই বলছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। এক গ্লাস পানি বাষ্পীভূত অনেক সময় নেবে, কিন্তু সেই পানিটা বড় থালায় ঢেলে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তরলের প্রকৃতি। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি হবে। কারণ কি? স্ফুটনাঙ্ক কম মানে কি? খুব কম তাপমাত্রায় সে বাষ্পীভবন হয় তার। হ্যাঁ, যদি তার স্ফুটনাঙ্ক আসলেই কম হয় তাহলে কি বাষ্পায়নটাও খুব তাড়াতাড়ি হবে, সেটাই বলছে। উদ্বায়ী তরলের বাষ্পায়ন সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি। কারণ কি? বাতাসের চাপ যত কম তত কি বাষ্পায়নের হার বেশি। শূন্যস্থানে বাষ্পায়ন সবচেয়ে বেশি, তাই খাদ্য সংরক্ষণের জন্য খাবারকে শুকাতে পাম দিয়ে বাতাস বের করে নেওয়া হয়। ব্যাপারটা আসলে এইভাবে বোঝা যায়, যেহেতু বাতাসের চাপ যদি কম হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণ কম, আর এই জলীয় বাষ্পের চাহিদাটা মিটাইতে কি হয়? বাতাস সে পানি বা কাপড় থেকে বাষ্পায়ন চলে যায়। ঠিক আছে। উষ্ণতা। তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। তাহলে কি বলছে? যে তরল এবং তরলের কাছাকাছি যদি তরল বা পানিটা যদি গরম হয়, হ্যাঁ, পানিটা যদি গরম হয় মানে কাপড়ের ভিতরে বা খাবারের ভিতরে, তাহলে ওই পানিটা তাড়াতাড়ি বের হবে। অথবা পানির কাছাকাছি, ওই কাপড়ের পানির কাছাকাছি যদি বাতাসটা গরম হয় তাহলেও কিন্তু টেম্পারেচার বেশি থাকার কারণে তার গতিশক্তি বেশি থাকবে বাতাসের, এবং ওইটা তার বেশি শক্তি নিয়ে হিট করবে এবং বাষ্পায়ন হয়ে যাবে। বায়ুর শুষ্কতা, অর্থাৎ বাতাস যত শুষ্ক হবে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কম থাকবে তত কি হবে? তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি বাষ্পায়নের সবগুলো কারণ। তাহলে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনে যে তাপের প্রভাব সেটা নিয়ে কিন্তু একটা ডিটেল আলোচনা করলাম। আমরা নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো আমাদের পদার্থের আপেক্ষিক তাপ। সো আপেক্ষিক তাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে ইনশাল্লাহ আপেক্ষিক তাপের ভিডিওতে আমি খুব গভীরভাবে আলোচনা এবং গল্প করব। আল্লাহ হাফেজ।